আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঈদের আগের দিনে ট্রেন বাসে উপচে পড়া ভিড়, যাত্রীদের ট্রেনের শিডিউল বিপর্যয় আর বাসে অতিরিক্ত ভাড়া ও জ্যামের ভোগান্তি নিয়ে ঘরমুখো মানুষ ছুটছেন। রাজধানীর বাস টার্মিনালগুলোতে টিকিট না পাওয়া এবং সময় মতো বাস না পেয়ে লোকাল বাস, পিকআপ অথবা ট্রেনের ছাদেও ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কর্মের শহর ছেড়ে আপন নিড়ে ফেরার তারা। ভোর থেকেই মহাসড়কে একটা পরিবহনের জন্য এমন প্রতীক্ষা হাজারো মানুষের। তীব্র প্রতিযোগিতা শেষে নগরবাসীর কেউ লোকাল বাসে চড়েই রওনা হয়েছেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। ঈদের স্বল্প ছুটি অথবা স্বল্প দূরত্বের চিন্তায় যারা কাউন্টারে এসেছেন, আজকে তাদের কপালে চিন্তার ভাঁজ। টিকিট নেই বেশিরভাগ কাউন্টারে। অনেক কান ধরে বসে আছি, বাজে অবস্থা, যাইতাম পারতেছি না, ফুলাফান লইয়া। টিকিটটা দিচ্ছে না আমাদের। একটা বাসে তো মিনিমাম 50টার উপরে সিট, 10টা 8টা 10টা সিট বের করে। খালি গাড়িগুলো তারা ছাইরা দিতেছে, কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছে না। সিন্ডিকেট করে ওরা, আমরা কি বলবো, যাত্রীরা তো কিছু বলার নাই। এরা যেমনি কবে এমনি তো জানে বলে কাস্টমার যাইবই, বেশি নিলেও যাইবই। বরাবরের মতো এবারও কয়েকশো টাকা বাড়তি নিচ্ছে কাউন্টারগুলো, যদিও এর বিপরীতে নানা যুক্তি দাঁড় করান তারা। আমাদের ফেয়ার ভাড়া, আগের ভাড়া, ঈদের ভাড়া যে নর্মাল বাজারে কিনতেছি। কাউন্টারে 2-4টা সিট যদি রাস্তায় বেসে, এই সিটগুলো না খালি থাকবে, এটা রাস্তা থেকে উঠবো। কিশোরগঞ্জে গত 2 বছর ধরে এক টাকা বেশি নেওয়া না। ট্রেনের হুইসেলের শব্দে হুড়োহুড়ি করে প্ল্যাটফর্মে ভাগ্যবান টিকিট পাওয়া ব্যক্তিরা। স্ট্যান্ডিং টিকিট পেতে ব্যর্থ হওয়াদের বেশিরভাগই ঠিকানা ছাদ। শিশু থেকে নারী প্রচণ্ড রোদের ঝুঁকির তোয়াক্কা না করেই আপন গন্তব্যে ছুটেছেন। দেশে যেমন সবাই মা বাবা আছে, হ্যাঁ, আত্মীয় স্বজন সবাই মিলে দিলে একটা ঈদ করবো, হ্যাঁ, এই আনন্দে যাচ্ছি। টিকিট না পাওয়ার কারণে 500 টাকা দিয়ে টিকিট, সেটা স্ট্যান্ডিং টিকিট লইছি। বাড়িতে পরিবার আছে, এই জন্য পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য। মেগাসিটি ছেড়ে প্রিয়জনের সঙ্গে আনন্দ আড্ডায় মুহূর্তের অপেক্ষায় সব কষ্টই যেন ম্লান। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে যানবাহনের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে, এতে কিছুটা দুর্ভোগে ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ বলছে, সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল, দুর্ঘটনা এবং অতিরিক্ত যানবাহনের চাপে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেই কোনো যানজট। চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চিত্র এমন। অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের 20 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে যানবাহন, এতে দুর্ভোগে ঈদে ঘরমুখো মানুষগুলো। সবচেয়ে বেশি দুর্ভোগে যারা বাস না পেয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে রওনা দিয়েছেন। রাত 8টার সময় রওনা দিয়েছি, চান্দুরা ক্রস করছি সকাল 8টা। ঢাকা থেকে প্রায় 9টার সময় রওনা হয়েছি, এখনও আমরা হাইওয়েতে টাঙ্গাইল পর্যন্ত। এদিকে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। হাইওয়ে পুলিশ বলছে, শেষ সময়ে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন মানুষ। এতে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে গন্তব্যে ছুটছেন 21 জেলার মানুষ। দূরপাল্লা যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাসে করে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। ওদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে শেষ মুহূর্তে যাত্রী ও পরিবহনের কিছুটা চাপ বেড়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এখন যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন, কথা বলছি তার সাথে। মোহাম্মদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার চিত্র কেমন দেখছেন? যানজট কি আছে? আসলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু আসলেও যাত্রীরা স্বস্তিতে নেই, অর্থাৎ কোনো স্বস্তি মিলছে না যাত্রীদের। এখানে যানজটের যে চিত্র সকাল থেকে আমরা বলে আসছি, তারও কিন্তু খুব একটা উন্নতি আমরা দেখছি না। অর্থাৎ সকাল থেকেই যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজট প্রায় একই পর্যায়ে আছে। থেমে থেমে
প্রায় মহাসড়কে প্রায় 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত সড়কে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে, কখনো কখনো দীর্ঘস্থায়ী হচ্ছে এই যানজট। তো আমি যাত্রীদের সাথে কথা বলেছি, চালকদের সাথেও কথা বলেছি, বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা তারা বলেছেন মহাসড়কে যেন তারা শৃঙ্খলার যেন অভাব দেখছেন তারা, অর্থাৎ তারা বলছেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও যদি তৎপর হয় এবং তাদের দায়িত্ব যদি আরও ভালোভাবে পালন করতে পারে তাহলে হয়তো কিছুটা শৃঙ্খলা ফিরে আসতে পারে। তার জন্য আমি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কে কিন্তু গত 24 ঘন্টায় যমুনা সেতু পার হয়েছে 64,000-এর উপরে যানবাহন, অর্থাৎ এখানে অনুমান করা যায় এই মহাসড়কে আসলে ঈদের যে আগে যাত্রা, এই যাত্রার যানবাহনের চাপ কতটা তীব্র আকার ধারণ করেছে। তো এই যমুনা সর্বশেষ। আমরা জানছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ চিত্র। কোরবানির পশুর হাটের খবর জানতে যাচ্ছি গাবতলীতে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, শেষ দিনে পশু কেনাবেচা কেমন দেখছেন? শেষ দিনে আসলে গরুর কেনাবেচা কিন্তু বেশ জমজমাট বলা যেতে পারে। গাবতলীর বাজারে আমি যেটি দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতা আসলে বেশ জমজমাট, এবং এখানে যে দামের যে একটা বিষয় রয়েছে গরুর, সেটা হলো যে আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে গরুর দাম খুব বেশি একটা কম না। গত কয়েকদিন ধরে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে গরু 20 থেকে 30,000 টাকায় আসলে কম বিক্রি হচ্ছে, কিন্তু আমি আজকে যেটা দেখতে পাচ্ছি যে গরুর দাম বেশ চড়াই বলা যেতে পারে। গত বছরের যে দাম সেই দামে গরু বিক্রি হচ্ছে, এবং কিছু চাষি কিছু খামারি বলছে যে তারা গত বছরের চেয়ে কিছু বাড়তি দামে তারা বিক্রি করতে পারছেন, এবং এই অভিযোগটা কিন্তু করছেন আপনার ক্রেতারাও। তারা বলছেন যে তারা কম দামে গরু কিনতে পারছে না, এবং এক একটি গরুর দাম কিন্তু অনেক বেশি হাঁকা হচ্ছে। আজকে সারাদিন গরু বিক্রি হবে, যেমন আমি এইখানে দুইটি গরু আমরা দেখতে পাচ্ছি যে হলিস্টিন ফ্রিজিয়ানের জাতের দুটি গরু রয়েছে। এই দুটি গরু 8 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এখানে যে খামারি রয়েছেন আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি বলবেন যে এই গরু যে বিক্রি করলেন 8 লাখ টাকা, এটা আপনার লাভ হলো না লস হলো? খরচপাতি বাদ দিয়ে কিছু লাভ থাকবে। কি পরিমাণ লাভ থাকতে পারে? 1050 টাকা লাভ থাকবে। আপনি যে এই যে সারা বছর আপনি যে এটা লালন পালন করলেন, এই মাত্র 50,000 টাকা লাভ, আপনার এটা কি আসলে আলটিমেট ক্ষতি না? এগুলো বাড়িতে পালানো হয়, মেয়ে আসল পালাই যা হয় সেটাই লাভ, তাদের তার বাড়তি কাজ। গত বছর এই দুইটা গরু কত বিক্রি হতো যদি বিক্রি করতে? গত বছরে যে বাজার গেছিল তাতে গত বছরের বাজার সেবার বাজার খারাপ না, ভালো, মোটামুটি ভালো। আচ্ছা, খারাপ না, ধন্যবাদ। আপনার খামারি কথাই জানতে পারলেন যে গরুর দাম আসলে খুব বেশি একটা কম না। এখানে ছোট গরু 60 থেকে 70 এবং 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং মাঝারি যে গরুগুলো সেটি কিন্তু 1 থেকে 2 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং 2 থেকে 4.5 লাখ 5 লাখ টাকাও কিন্তু গরু বিক্রি হচ্ছে, যেগুলো বড় জাতের, বিশেষ করে হলিস্টিন ফ্রিজিয়ান বা অন্যান্য উন্নত জাতের গরুগুলো যেগুলো মাংস একটু বেশি। এদিকে ছাগলও কিন্তু বিক্রি হচ্ছে দেদারসে। এখানে 10 থেকে 30,000 টাকায় কিন্তু ছাগল বিক্রি হচ্ছে, খাসিও একই দামে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাবতলী গরুর হাট থেকে খবর। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দীর্ঘ 23 মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হলো। আজ থেকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি। পাহাড়ি এলাকাগুলোতে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় 2023 সালের 16 মার্চ থেকে রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর। দেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এই টাঙ্গুয়ার হাওর জনপ্রিয় একটি পর্যটন স্পট। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ সবুজ পানির মধ্যে হিজল করচের বাঘ, নীল আকাশে ভাসতে থাকা সাদা মেঘের ভেলা, এসব কিছু মিলেই সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরকে করেছে প্রকৃতির অপরূপ নৈসর্গ সৌন্দর্যের তীর্থভূমিতে। এবার ঈদের ছুটিতে কয়েক লাখ পর্যটক আসবেন বলে আশা সংশ্লিষ্টদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াসের পাঠানো রিপোর্ট। দেখতে অনেকটা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের মতো, আসলে এটি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের চিত্র। প্রাকৃতিক সৌন্দর্যের যেন লীলাভূমি এই টাঙ্গুয়ার হাওর। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে যে কারোরই এখানে আসতে মন চাইবে।
প্রায় 100 কিলোমিটারের অধিক জায়গা জুড়ে সুনামগঞ্জের টাঙ্গর হাওর দেশের সর্ববৃহৎ জলাভূমি। হাওরের রানী টাঙ্গর হাওরে এখন ভরা যৌবন। বর্ষাকালে এই টাঙ্গর হাওর সাজে অপরূপ রূপে। বর্ষা মৌসুমে পুরো সুনামগঞ্জ জেলাকে দ্বীপের মতো দেখায়। যেদিকে দৃষ্টি যায় শুধুই পানি আর পানি। আর এই কারণে অনেকে সুনামগঞ্জ জেলাকে হাওরকোনার দেশ, পানির দেশ, হাওর জনপদও আখ্যায়িত করেন। দেশের 154টি ছোট বড় হাওরের মধ্যে চোখ জোড়ানো নৈসর্গিক সৌন্দর্যের কারণে বিশ্বব্যাপী এর সুনাম রয়েছে। পর্যটকেরা জানান, টাঙ্গর হাওরের সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করানো সম্ভব না। ওয়েদার জাস্ট ওয়াও, মানে একদম মানে এত সুদি ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। টাঙ্গর হাওড়ে আমার এই প্রথমই আসা এবং পাশাপাশি এই বৃষ্টি স্নাত দিনে খুবই সুন্দর লাগছে হাওরটা। পর্যটকদের সুনামগঞ্জের টাঙ্গর হাওরে টানতে হাউস বোটগুলোকে আকর্ষণীয় করতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় সুনামগঞ্জ হাউস বোট মালিক সমিতি। ঈদকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে মোটামুটি। তো আমাদের প্রায় 150 থেকে 200 হাউস বোট এখন রেডি আছে টাঙ্গর হাওরে। এখানে এসে যদি সেফ বোট না করে তাহলে আমরা কিন্তু বিজনেসটা করতে পারবো না, কারণ আমাদের পুরো বিজনেসটাই নির্ভর করতেছে গেস্টরা আসার উপর। তো সেই ক্ষেত্রে আমরা ওই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি। NTV নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে চলছে ঈদুল আজহার জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠান নিয়ে জেলা ও পুলিশ প্রশাসন, ঈদগাহ কমিটির কর্মকর্তাদের তৎপরতা ও দিন রাতের পরিশ্রমে নামাজের উপযোগী হয়ে উঠেছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও ভৈরব কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এদিকে দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। এবারও লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে এই ময়দান। পুরো ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে ঈদুল আজহা। চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়া সহ কয়েকটি উপজেলার 60 গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা। এ উপলক্ষে সকালে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। বরিশাল নগরী সহ জেলার 5 উপজেলায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জ, মতলব উত্তর এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার প্রায় অর্ধশত গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর সহ কয়েকটি উপজেলায় পালিত হচ্ছে ঈদুল আজহা। এছাড়া ভোলার 5 উপজেলার বিভিন্ন গ্রামে, ঝিনাইদহ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, ঝালকাঠি, হিলি সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা পালিত হচ্ছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনো নির্দিষ্ট করে কোনো পরিকল্পনা করেনি বিসিবি। ঈদের পর বিসিবি সভাপতি দেশে ফিরলে তা নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্মকর্তারা। এছাড়াও বিপিএলের সময় দল নির্বাচনে ফারুক আহমেদের একক সিদ্ধান্তই বিসিবিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে উল্লেখ করেন বিসিবির 2 বোর্ড পরিচালক মাহবুবুল আনাম ও ফাহিম সিনহা। নিলয় মজুমদারের রিপোর্ট। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন। হাতে সময় কম থাকায় সভাপতির চেয়ারে বসে টি-20 ইনিংস খেলার ঘোষণা দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে তার নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া গত বোর্ড মিটিংয়ে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রথম বোর্ড মিটিংয়ে বুলবুলের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন বিসিবির বর্তমান সহসভাপতি ফাহিম সিনহা। নির্বাচন নিয়ে আমাদের কোনো কথা হয়নি। ওনার প্রথম বোর্ড মিটিংয়ে ওনার ওভারঅল ক্রিকেট নিয়ে যে চিন্তাভাবনা, অল্প টাইমে একটা ফ্রেমওয়ার্ক সাজিয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনাটা সে করে আসছে এবং এই রকম মানসিকতা রাখে যে নিজেকে সে ওয়ান অফ দ্য ডিরেক্টরই ভাবে, এটা আমার কাছে খুব ভালো লাগলো। তো আমার মনে হয় এখন আমরা এই বিষয়গুলো থেকে সরে এসে ওনাকে আপনাদের তরফ থেকেও সহযোগিতা চাবো যেন ক্রিকেটের ইমেজটা আমরা আবার ফিরিয়ে আনতে পারি। গত বিপিএলে দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সাবেক সভাপতির একক ছিল বলে উল্লেখ করেন বোর্ডের আরেক পরিচালক মাহবুবুল আনাম। এই বিপিএলকে নিয়ে অনেক কিছু ঘটেছে। আমরা ওনাকে অনেকবার বলেছিলাম যে টিমগুলো ফ্র্যাঞ্চাইজি ফি বা অন্যান্য বাবদ টাকা দিতে পারেনি তাদেরকে খেলার থেকে না নেওয়া, এবং স্পেসিফিক্যালি আমি 2টা দলের কথা বলেছিলাম যে এদেরকে না নেন, কারণ আমরা 5টা দলে যদি আমরা 3টা করেও ম্যাচ খেলে তাহলে সমপরিমাণ ম্যাচ হবে, তবে একটা ক্লিন বিপিএল করে আমরা বেরিয়ে আসতে পারব। একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি খেলা নয়, নির্বাচনের আগে বোর্ডে স্থিরতা ফিরিয়ে আনতে চান পরিচালকরা। নীলা মজুমদার, NTV নিউজ, ঢাকা।
এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।